কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজকে আমি একজন অতিথির সঙ্গে এখানে আছি। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, জার্মানিতে পরিচিত মুখ, ডক্টর আব্দুল হাই। তিনি একজন গবেষক এবং দীর্ঘদিন ধরে জার্মানিতে থাকেন। আমরা আসলে একটা টিমেও কাজ করছি। সো ওই টিমটা নানান ধরনের বিষয় নিয়ে আমরা কাজ করি আসলে। সো আজকে ডক্টর আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আমরা যারা প্রবাসীরা আছি, বিশেষ করে জার্মানিতে যারা থাকি, তাদের অনেক সময় অনেকের বাচ্চা কাচ্চা থাকে। সো আমাদের যেটা হয় যে বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে আমরা অনেক সময় ধরেন নানান উদ্যোগের কথা চিন্তা করি, কিন্তু তথ্যহীনতার কারণে সেই উদ্যোগগুলো কিন্তু আমরা নিতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব, আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে জেনে, অথবা আমরা দুজন আলোচনার মধ্যে আপনারা তো অনেক কিছু জানবেন, যে বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কী ধরনের উদ্যোগ নিতে পারি। সো আপনারা যারা ভিডিওটা জার্মানি থেকে দেখছেন, তাদের নিশ্চয়ই অনেক বেশি উপকারে আসবে। এবং যারা আপনারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন জার্মানিতে থাকে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে যেটা হবে, তাদের হয়তো এই বিষয়টা নিয়ে একটা সম্যক ধারণা হবে যে বাচ্চাদের ভবিষ্যৎ জার্মানিতে নিশ্চিত করার ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত। সো কথা আমি না বাড়িয়ে চলুন সরাসরি আব্দুল হাই ভাইয়ের সঙ্গে কথা বলি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ। জি, ভালো আছি। জি আব্দুল ভাই, যে বিষয়টা নিয়ে আমরা আসলে ভূমিকাতে বলছিলাম যে আমাদের যাদের বাচ্চা কাচ্চা জার্মানিতে আছে, তাদের তো আসলে ভবিষ্যৎটা নিশ্চিত করার জন্য আমাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। এখানে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নানান ধরনের আছে, বাট এর বাইরেও তো অনেক কাজ করার সুযোগ আছে। আমরা একটা টিমে কাজ করছিলাম, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন আর কি। জি, অবশ্যই অনেক ধন্যবাদ বিষয়টা আসলে সিলেক্ট করার জন্য। আমাদের শুধু বাচ্চাদের ভবিষ্যতের কথাই না, বরং আমাদের নিজেদের কথা আমরা চিন্তা করি না ভবিষ্যৎ নিয়ে। আমরা মনে করি, এবং এখানে বেশ কিছু ভুল ধারণাগুলো আসলে আমাদের মধ্যে কাজ করে। আমিও যখন ধরেন আমার বাবার কাছে বলেছি যে আচ্ছা, আমি তো জার্মানিতে থাকি এবং জার্মানির অর্থনৈতিক ব্যবস্থা এরকম, এবং অর্থনৈতিক অবস্থা হচ্ছে যে বিশেষ করে এখানে সবাই চাকরি করে, চাকরি যারা করে তারা সমান বেতন পায়। হ্যাঁ, এগুলো আমার প্রাথমিক ধারণা ছিল। আমি একটা ভালো জায়গায় চাকরি করছি, ধরেন 4,000-5,000 ইউরো হয়তো তখন বেতন পাচ্ছি। আমার কাছে মনে হতো যে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে আসে, সেও কিন্তু আসলে গাড়ি টাড়ি নিয়ে আসে, ভালো থাকে, চমৎকার, তো সেও সমান বেতন পাচ্ছে। এইগুলো ভেবে আমরা মনে করি যে এখানে অর্থনৈতিক ধনী দেশ, অতএব সবার জন্য একই রকম ভাবে চিন্তা ভাবনা সরকার করে, আমাদের আর চিন্তা করতে হবে। আর পাসপোর্ট হয়ে গেলে তো কোনো কথাই নেই, এটাও একটা ব্যাপার। সাথে হচ্ছে অবসর ভাতার ব্যাপারে তখন চিন্তা করেছিলাম এরকম। তারপরে ধরেন আমাদের ছেলে মেয়ে বা পরিবারের অন্যান্য সদস্যরা এখানে বড় হবে, তারা ভবিষ্যতে ভালো ইনকাম করবে, ভালো কাজ করবে, এটা নিয়ে সরকারের মাথা ব্যথা, সমাজের মাথা ব্যথা। অর্থাৎ ব্যক্তি হিসেবে আমাকে প্রস্তুতি নিতে হবে আগামীর জন্য, হয়তো 20 বছর 30 বছর পরের জন্য, এইটা আমরা ভাবি না। আর একটা ফ্যাক্টর এখানে খুব কাজ করে যে আমরা প্রবাসীরা যখন জার্মানিতে আসি, তখন আমরা এই যে বাচ্চা এখানে জন্ম হয়েছে, বড় হচ্ছে, স্কুল যাচ্ছে, তাদের যে এই সামাজিক যে সিকিউরিটি নেটওয়ার্ক, এটার ব্যাপারে যে ধারণাটা তৈরি হচ্ছে, আমরা কিন্তু সেটা থেকে বঞ্চিত থাকি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা জানি না যে এখানে কতদিন থাকবো, এবং অনেকেই চিন্তা করে যে 10 বছর থাকি, পাসপোর্ট হয়ে গেলে দেশে চলে যাব, ওখানে আমাদের অনেক আত্মীয় স্বজন, পরিবার, এই সে, এবং সে কারণে আমরা কিন্তু পরিকল্পনাটা করতে চাই না। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে নিজের জন্যও ভবিষ্যৎ পরিকল্পনা করি না, যে 30 বছর পরে কি হবে আমার, কিংবা আমার বাচ্চা কাচ্চা তাদের কি হবে। এইগুলো মূল আসলে সমস্যা। এজন্য যেমন আমি 15 বছর পরে আসলে বিষয়টা জানতে পারলাম, মাত্র কয়েক মাস আগে, যে বাচ্চাদের জন্য ধরেন যখন জন্ম হচ্ছে, তখন থেকে যদি আমরা 50 ইউরো করেও যদি জমানো শুরু করি, তাহলে, এবং একটা বাচ্চা জন্মের সময়ে বা জন্মের পরে যতটুকু তার জন্য খরচ, 10 বছর 15 বছর 18 বছর হতে হতে খরচ কিন্তু ওই রকমভাবে গুণিতক হারে বেড়ে যাচ্ছে। আমরা যদি ওই ঠিক প্রস্তুতিটা না নিই যে 18 বছর হলে সে ড্রাইভিং লাইসেন্স করতে যাবে, তখন তার জন্য 5,000 ইউরো খরচ করতে হবে, কিংবা আমরা যে মাসিক কিন্তু ভাতা পাচ্ছি সন্তানের জন্য, বাচ্চার জন্য, সেটা 0 থেকেই, বয়স থেকে, এবং সেখানে ধরেন 200-র আশেপাশে কিছু আমরা প্রতি মাস বা 250 ইউরো পাচ্ছি। ওই টাকাটা সবটুকু হয়তো বাচ্চার জন্য খরচ প্রয়োজন হচ্ছে না ঠিক ওই সময়, অথবা খরচ হলেও যদি আমি একটা অ্যামাউন্ট এখান থেকে বের করে যদি তার ভবিষ্যতের জন্য রাখি, তাহলে সেইটা, অথবা বাবা মার হয়তো এমন ভালো ইনকাম আছে যে ওই টাকাটা কোনোটুকুই আমার হয়তো বাচ্চাদের জন্য প্রয়োজন হচ্ছে না তখন।
আমি যদি পুরোটাই রেখে দিই, জি। তো তাহলে পারে এটা যে 18 বছরে কি পরিমাণ বেড়ে যাবে, নট নেসেসারিলি 18 বছর রাখতে হবে, কিংবা চাইলে তো লম্বা আরো বেশি সময়ে। রাখতে পারে, অথবা যেটা আপনি বলেন যে জন্মের পর থেকে না হলে কারো যদি বয়স 7 বছরে হয়, 8 বছরের, যে কোনো সময় থেকে এটা শুরু করতে পারে। সো এই জিনিসটা অনেকের মধ্যেই ধরেন কেউ কেউ অল্প অল্প জানে, কিন্তু বাংলাদেশি যারা আমরা কমিউনিটি আছি তাদের মধ্যে কিন্তু এই ধরনের মানে তথ্যের একটা গ্যাপ আছে আমি বলবো। আমি 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 যেটা কমিউনিটির সঙ্গে মিশে যেটা বুঝলাম আর কি, বিষয়টা ওইরকম তো নাকি? মানে আপনি নিজেই বললেন যে 15 বছর পরে আপনি বলা যায়, জেনেছেন। জি বলা যায়। সাথে আমি বলবো যে শুধু বাংলাদেশি না, আমি আমার নেটওয়ার্কটা আরেকটু ধরেন অন্যান্য দেশের মানুষদের সাথেও আমি মিশি বিভিন্ন কাজে, অথবা আমার কিছু চ্যারিটি ওয়ার্ক করি যেগুলোতে আসলে ওদের সাথে অনেক মতামত আদান প্রদান হয়। মূল বিষয়টা হচ্ছে মানে তৃতীয় একটা ফ্যাক্টর এখানে কাজ করছে, যে আমরা ধরেন এই যে প্রস্তুতি, হ্যাঁ, যে প্রস্তুতি নেওয়ার জন্য তো কোনো একটা প্রতিষ্ঠানের কাছে যেতে হবে, রাইট, কোনো একটা কোম্পানির কাছে যেতে হবে। ধরেন আমি যদি ইনভেস্ট করতে চাই আমার বাচ্চার জন্য, এই যে ভরসা তার কাছে পাওয়া, রাইট, কারণ আমাদের দেশগুলোতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে দুর্নীতি এবং ম্যানিপুলেশন এবং মানুষজনের কথাবার্তার মিল নেই, হ্যাঁ, সত্য মিথ্যা, আমি কোনটা সত্য আসলে সেটা বুঝতে পারা কঠিন। জার্মানিতে যে কোম্পানিগুলো কাজ করছে, বিশেষ করে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে, হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাজ করছে, আমাদের বিগত দিনের যে তিক্ত অভিজ্ঞতা নিজের দেশ থেকে, যে সেখানে কেউ হয়তো ক্ষুদ্র ঋণের নামে অথবা ইন্স্যুরেন্সের নামে কোথাও টাকা জমা দিচ্ছে এবং সে কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে, নিজে হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে। এই যে তিক্ত অভিজ্ঞতা, এই কারণে আমরা ভরসা পাই না যে কোন প্রতিষ্ঠানের সাথে এবং এরকম আমার যেটা অভিজ্ঞতা হলো যে যারা এখানে আসে সবাই যে খুব ভালো ল্যাঙ্গুয়েজ পারে সেটাও না, কিন্তু আমার নিজেরও এখন পর্যন্ত এক ধরনের অ্যালার্জি আছে যে আমি ব্যাংকে গিয়ে একটা কথা বলবো, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কথা বলবো, আমি তো ওদের যে, কারণ এই কথাবার্তাগুলো কিন্তু অনেক কঠিন টাইপের জার্মান, আমার যে জার্মান লেভেল সেটা দিয়ে অনেক ক্ষেত্রে অনেকেই পারবে না হয়তো, আমার ধারণা আর কি। সো বাংলাদেশের মানুষরা কিন্তু অনেক সময় চাইলেও খুব ইজিলি যেতে পারে না। সেই ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের এই টিমটা চালাচ্ছি, সো আমরা কি তাদেরকে হেল্প করতে পারবো? অনেকে চায় কিন্তু অনেকে তথ্যের অভাবে আসলে সামনে এগোতে ভয় পায় আর কি। জি, খুবই গুরুত্বপূর্ণ আসলে পয়েন্ট, যে এখানে যে পারিভাষিক মানে অর্থগুলো রয়েছে, যে শব্দের ব্যবহার, এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে বাজার করা কিংবা আদান প্রদান গল্পের মতো না, আসলে অনেক কঠিন এবং বিশেষায়িত সব শব্দগুলো। হ্যাঁ, তো এইগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা যদি আমি বাংলাতে কিংবা নিজের মাতৃভাষায় না বুঝি, তখন কিন্তু ওই বিষয়টার উপরে ভরসা করা আরো কঠিন, অনেক কঠিন। এবং আমি ধরেন 50 ইউরো আজকে যে রাখবো কোথাও, সেটা আমার তো কষ্টার্জিত। অবশ্যই অবশ্যই আমি কেন মানে শতভাগ নিশ্চিত না হয়ে আসলে কারোর উপর ভরসা করে কোথাও ইনভেস্ট করতে পারবো? আপনি বারবার 50 ইউরোর কথা বলছিলেন, হাই ভাই, এটা কি কম বেশি হওয়ার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। আমি জাস্ট একটা অ্যামাউন্ট উল্লেখ করছি, সেটা কত থেকে কত পর্যন্ত হতে পারে? বিশেষ করে আমরা আসলে জাস্ট কিছুদিন আগে পরিচিত হয়েছি এয়ারগোর, এবং তাদের যে মানে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য যে সঞ্চয় পরিকল্পনা রয়েছে, এটার জার্মান টার্ম আমি এখন বলছি না, কারণ এটা আসলে কঠিন সবার জন্য। তো এই যে সঞ্চয় পরিকল্পনা রয়েছে, সেখানে 25 ইউরো থেকে শুরু করে তারপরে এবার আরো উপরে যে কোনো অ্যামাউন্ট রাখতে পারি। এমন কিছু উদাহরণ আছে যে যেটা বলছিলাম, যে বাবা মা হয়তো ইনকাম করছেন, চাকরি করছেন, বাচ্চার যে টাকাটা পাচ্ছেন 200 বা 250, টোটালটাই উনি প্রতি মাসে রেখে দিচ্ছেন না। এর ফলে দেখা গেল যে 18 বছর পরে, 18 এই জন্য বলতেছি যে ম্যাচিউর হওয়া পর্যন্ত, এখানে দুটো পয়েন্ট উল্লেখ করা আছে। আপনি বাবা মা হিসেবে 18 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করলেন, বাচ্চা কিন্তু 18 বছর পরে নিজে চাইলে সেটা নিজে পরিশোধ করতে পারে এবং কন্টিনিউ করতে পারে নিজের নামে। আরও একটা বিষয় হচ্ছে যে আমরা সহজ একটা হিসাব খেয়াল করছি, যে ধরেন 25 ইউরো করে যদি জমান 18 বছর পরে হয়তো দেখা গেলো 35,000 ইউরো আপনি ওখান থেকে তুলে দিতে পারছেন। এবং এয়ারগোর আরেকটা অফার আছে যে রয়েছে, যে আপনি কিন্তু যে কোনো সময় এটা যদি ব্রেক পজ করতে চান সেটাও করতে পারেন 2 বছর পর্যন্ত, এমনকি যদি কোনো প্রয়োজন হয়, অথবা আপনি তুলতে চান তাহলে পারে মূল তহবিলটা হ্যাঁ ঠিক রেখে আপনি লাভ থেকে তুলতে পারেন, এমনকি বছরে 4 বারও তুলতে পারেন। বিশাল একটা সুযোগ, যে অন্য ফ্লেক্সিবিলিটি রয়েছে, অন্য কাইন্ড অফ ব্যাংকে টাকা রাখার মতোই অনেকটা, মানে আপনি ফ্লেক্সিবিলিটি আছে অনেকটা। কিভাবে এটা আরো একটু অন্যরকম ব্যাংকের থেকে, যে ব্যাংক কিন্তু জার্মানির ব্যাংক সিস্টেম, এটা কিন্তু আবার বাংলাদেশ থেকে আলাদা। রাইট, বাংলাদেশের ব্যাংকিং এর সিস্টেমে যে পরিমাণ লাভের কথা আমরা দেখি, আমরা টাকা রাখলে কিছু লাভ পাই, জার্মানিতে হচ্ছে মাত্র 2%
এই এদিক ওদিক, এর চাইতে খুব একটা বেশি বাড়ার সুযোগ নেই। কারেন্ট অ্যাকাউন্ট নাকি বলে সেটা হলে তো আপনার মাসে মাসে টাকা আপনাকে আমরা দিতে উল্টো হচ্ছে, টাকা দিয়ে ফি দিয়ে আমরা এখানে টাকা আসলে অ্যাকাউন্ট রাখছি। প্রায় 8-10 ইউরোর মতো। এরগোর ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে তারা যেই টাকায় আপনি যে অ্যামাউন্টই আপনি জমান না কেন, সেটা বাচ্চাদের জন্য হোক অথবা বড়দের জন্য হোক, যখন আপনি সঞ্চয় পরিকল্পনা করছেন তখন সেটা তারা ওই টাকাটা নিয়ে সারা পৃথিবীর সবচেয়ে লাভজনক যে অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে যারা খাটাচ্ছে টাকাগুলো, সেগুলোতে ইনভেস্ট করে, এবং একটা কোম্পানিতে না কিংবা একটা স্টকে না, যে কারণে এই লাভগুলো অনেক বেশি হয়। এবং সেখান থেকে নাম করা কোম্পানিগুলো আমি দেখলাম যে মাইক্রোসফট বলেন, এয়ারবাস বলেন, তারপরে ডয়েচে টেলিকম বলেন, আরো যারা যারা বড় বড় কোম্পানিগুলো আছে, তো সেখান থেকে তারা যে প্রফিটটা, এটা কাইন্ড অফ আসলে আপনি বাচ্চার জন্য টাকাটা এখানে রাখছেন, কিন্তু তারা মানে মাদার কোম্পানি টাকাটা আরো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে লাভ করে আপনাকে টাকাটা দিচ্ছে। আমি যদি সোজা বাংলায় বলতে চাই এরকমই তো বিষয়, এবং সেখানে অন্তত 6% লাভ দিতে পারছে এরগো। হ্যাঁ, তো এটা হচ্ছে অনেক বড় অ্যামাউন্ট, যেটা জার্মানিতে আসলে অনেকে এটাকে ভুল বুঝে যে মানে সুদ কিনা, এটাও চিন্তা করে। আসলে তো সুদের ব্যাপার না, আপনি যেরকম বাংলাদেশে স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, আপনি কোম্পানির প্রফিটের একটা অংশ হয়তো পাচ্ছেন, এটা খুবই অল্প অ্যামাউন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আসলে এটা নিয়ে দীর্ঘ হয়তো আলোচনা করা দরকার হতে পারে। আমরা বিশেষ করে ধর্মীয় দিক থেকে চিন্তা করি যে সুদ জাতীয় কোনো ধরনের বিনিয়োগে হয়তো আমরা থাকবো না, সেক্ষেত্রেও এটা পুরোপুরিভাবেই বাংলাদেশের যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমরা যেটুকু পরিচিত, যে তারাও বলে যে আপনার যেই পরিমাণ বাজারে খাটানোর ফলে লাভ হতে পারে, সেই পরিমাণ লাভ থেকে কিন্তু শেয়ার হোল্ডারদেরকে ভাগ করে দেওয়া হয়। ক্ষতি হলেও বাংলাদেশে কিন্তু এটা বলা হয়েছে ইসলামী ব্যাংকিং সিস্টেমে, যে তারা ক্ষতি হলে ক্ষতিটাও তখন কাস্টমার নিতে পারে, এবং আমরা ওই কারণেই কিন্তু এটাকে সুদ থেকে আলাদা করছি, যেটা লাভের অংশ, অর্থাৎ খাটানোর মাধ্যমে। এখন আমরা তো ধরেন যে এই প্রো টিম হিসেবে যে কাজ শুরু করছে এর সাথে, কিন্তু তারা অনেক সময় বাংলাদেশের মানুষদের আপনি জানেন যে নিজস্ব মানে স্বজাতিগত এক ধরনের আছে, অ্যালার্জি আছে। তারা কি টাকাটা আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে, মানে কার সাথে এগ্রিমেন্ট হবে, কি হবে আসলে ঘটনাটা? মোটেও আমার আপনার সাথে আসলে এখানে কোনো চুক্তি হচ্ছে না, বরং সব কিছু হচ্ছে আইটির একটা সেটআপ করা সিস্টেমের মধ্যে, এবং খুবই ট্রান্সপারেন্ট, মানে 100% সবকিছু ওদের মাধ্যমেই হবে। তারা যদি আমাদের সঙ্গে কথা বলে, আমি যতটুকু জানি আপনার সঙ্গে কাজ করার সুবাদে, সেটা হচ্ছে তারা হয়তো আমি হয়তো তাদের প্রাইমারি কন্ট্যাক্ট, আমি তার তথ্যটা নিয়ে আমি তাকে তথ্যটা দিব, আমি যতটুকু জানি। এরপরে যদি তাদের আরো কিছু জানার থাকে, তারা কিন্তু একদম সবকিছুই, এবং কন্ট্রাক্ট সাইন থেকে শুরু করে ব্যাংক ডিটেল যা যা আছে সব তথ্য কিন্তু এরগোর মেইন যে টিম, তাদের সঙ্গে সবকিছু হবে, এবং সব অটোমেটেড সিস্টেমে। এর মধ্যে আরেকটা ধাপ আছে, যদি কেউ চায় আরো একটু স্বচ্ছতার জন্য। এবং আমার ক্ষেত্রে হয়েছে যে আমার প্রেজেন্টেশন শোনার পরে একজন আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তিনি যেহেতু প্রেজেন্টেশনের শোনার সময় লিখিতভাবে তো দেখতে পাচ্ছেন না যে তিনি 100 টাকা করে জমা দিলে ধরেন তার যখন হয়তো বাচ্চার বয়স কিংবা সেই যে পরিকল্পনা করছেন সঞ্চয়, তার শেষে গিয়ে কত টাকা দিতে পারেন। এইটার জন্য আর একটা ধাপ আছে, সুযোগ আছে যদি কেউ চায়। সেটা হচ্ছে আপনি মনে করেন 50 করে রাখতে চাচ্ছেন অথবা 25 করে রাখতে চাচ্ছেন, সেটা আমাদেরকে বললে এবং আপনার প্রাইমারি ইনফরমেশন দিলে আমরা একটা প্রপোজাল দিতে পারি লিখিত। আচ্ছা, যে আপনি 20 বছরের জন্য করবেন, এত করে মান্থলি দেবেন, এবং তার ফলে 20 বছর পরে অথবা 25 বছর পরে অথবা 30 বছর পরে কত ফেরত পাবেন, কিভাবে পাবেন, এটা প্রপোজাল আকারে আপনার কাছে যাবে। তারপরে আপনি যদি ওটা দেখে লিখিত আকারে দেখে সন্তুষ্টও থাকেন, তাহলে পরে তখন আপনার চুক্তির জন্য যাবেন। কিন্তু এই যে টাকাটা ইনভেস্ট করবে, এখানে আসলে রিস্ক ফ্যাক্টর কতটুকু, সবাই এটা জানতে চায় আসলে, মেইন বিষয়টা আসলে। এরগোর ব্যাপারে যদি বলতে হয়, যে এরগো কোম্পানির মানে অভিভাবক প্রতিষ্ঠান হচ্ছে মিউনিক রি, এবং সেটা যারা জার্মানি সম্পর্কে জানে, আসলে মিউনিক খুবই বড়, 1880 দিকে প্রতিষ্ঠিত, 1880 সালের প্রায় 150 বছর আগে থেকে আসলে মিউনিক রি। তারা হচ্ছে আবার ইন্স্যুরেন্স, অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানিকে রি-ইনসিওর করে। অর্থাৎ এইরকম এরগোর মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কোনো ধরনের ক্ষতি কিংবা ঝুঁকি যদি আসে কিংবা আসার আশঙ্কা থাকে কখনো কোথাও, সেটার জন্য তারা হচ্ছে মিউনিক রির কাছে দ্বারস্থ হবে। মিউনিক রি তার দায়বদ্ধতা এবং দায়িত্ব সবকিছু গ্রহণ করবে। তো যে কারণে সুতরাং মাদার কোম্পানি যেহেতু অনেক শক্তিশালী, সুতরাং আর আমি যতটুকু জানি ভাই, যে জার্মানিতে প্রত্যেকটা মনিটারি প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে ইনসিওর, যে আমার টাকা আমি রাখছি, আমার টাকা মেরে ওই কোম্পানি চলে যাবে, অথবা আমার টাকা খুব বেশি ধস নামবে, এরকমটা হওয়ার বোধহয় খুব বেশি সুযোগ জার্মানিতে নাই আসলে। একদিকে সেই সুযোগ নাই যে প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানে বা প্রাতিষ্ঠানিক কোনো ধস নামছে সেই আশঙ্কা নাই, এবং এর্গো আসলে প্রায় 50 বছর ধরে এখানে সেই কাজ করছে এবং ক্ষতির মধ্যে পড়ছে না, এবং এটা ক্রমান্বয়ে বাড়তে আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমরা ক্যাশ লেনদেন হয় না কখনো, একজন ব্যক্তির হাতে কোনো ক্যাশ দেওয়া হচ্ছে না। জানে যারা জার্মানিতে থাকে বা ইউরোপে থাকে, পশ্চিমা বিশ্বে সবাই জানে, কোনো ব্যক্তি কিন্তু কিছু টাকা নিয়ে অন্য কোথাও অন্য কিছু করলো, আমাদের তো হাতে কেউ টাকা দিচ্ছে না, কেউ কার হাতে টাকা দেওয়ার তো কোনো সুযোগ নেই, ব্যাংক টু ব্যাংক সবকিছু হচ্ছে অটোমেটেড সিস্টেমে। এটাই হচ্ছে মূল বিষয়। তো আমাদের টিমের পক্ষ থেকে যারা বাংলাদেশের লোকজন থাকবে তাদেরকে নিশ্চয়ই আমরা হেল্প করতে পারবো। যদি আমি ডেসক্রিপশন বক্সে একটা ধরেন যে তথ্যের দিয়ে রাখি, তারপরে আমাদের সঙ্গে যদি আরো কথা বলতে চায়, আমরা কি 1-to-1 মিটিং করার সুযোগ দিতে পারবো তাদেরকে? অবশ্যই সে সুযোগ আছে, এবং আমরা চেষ্টা করি যে প্রতি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন যিনি আগ্রহী তার সুবিধামতো সময়ে, এমনকি সেটা বিকেলে হতে পারে, সকালে হতে পারে, উইকেন্ডে হতে পারে, অর্থাৎ আমরা চেষ্টা করি যে মাত্র 2-3 আগ্রহী ব্যক্তিকে নিয়েই আসলে প্রেজেন্টেশনগুলো দেওয়ার, যাতে করে প্রশ্নোত্তর থাকে, বোঝার সুবিধা থাকে এবং কোনো ধরনের তথ্য ঘাটতি, ইনফরমেশন গ্যাপ না থাকে। তো এটার জন্য অবশ্যই আমি যদি রাফলি একটা হিসাব জাস্ট বোঝানোর জন্য একটু বলি, যে ধরেন এখন কারো বাচ্চার বয়স একদম 0, সে শুরু করলো, তাহলে হচ্ছে মাসে 50 ইউরো করে শুরু করলো, বছরে হচ্ছে 600, 20 বছরে হবে তাহলে মোটামুটি 12,000 ইউরো। একটা জাস্ট কমন কোয়েশ্চেন সব জায়গা থেকে আসে, এই 12,000 ইউরোর নিচে কি নেমে আসার কোনো সুযোগ আছে? আমার মানে যেই মূলধন আমি রাখছি, মানে ইন্স্যুরেন্স হিসেবে বা বাচ্চার ভবিষ্যতের জন্য। জি, ভালো প্রশ্ন বলেছেন। এর্গোর যে গত 50 বছরের অভিজ্ঞতা, তাতে কখনোই এরকম ঘটছে না, এবং বরং বলা হচ্ছে যে অন্তত পক্ষে 6% লাভের লাভের সুযোগ আছে, এবং সেই অনুপাতে আসলে চুক্তিতে লেখা থাকছে। বরং এটা আরো বেশি হতে পারে। আমি একটা প্রপোজালে অলরেডি দেখেছি যে আমরা যখন 6% বলছি, আবার 9% আমরা হিসেবে দেখাচ্ছি যে আমাদের 6 থেকে 9%ও এই লাভটা হতে পারে, এবং সেই ক্ষেত্রে কত পাবে। রাইট, সেটা তো আছে, কিন্তু আমি এইটুকু তো আমরা এনশিওর করতেই পারি যে মিনিমাম ধরেন যে মূলধনটা তার নিচে নামবে না, এবং হচ্ছে এটা তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। এই কারণ হচ্ছে আপনি তো আপনার বাচ্চার জন্য এখন মাসে মাসে 50 ইউরো করে রাখছেন না, আসলে আমি রাখি নাই, আপনি হয়তো রাখেন নাই, কিন্তু যদি আমরা শুরুটা করি 10-20 বছর পরে, কিন্তু এটা একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায় বাচ্চার ভবিষ্যতের জন্য। বাচ্চা যদি ধরেন যে মন চাইলো সে পাইলট হইতে চায়, কিন্তু আমার তো পকেটে থাকবে না যে 100,000 ইউরো 50,000 ইউরো তাকে দিয়ে আমি ইনভেস্ট করে কোনো একটা কিছু করে। সে হয়তো আমেরিকা পড়তে যেতে চায়, কানাডা পড়তে যেতে চায়, তখন তো তার টিউশন ফিস লাগার ব্যাপার থাকতে পারে। সে আপনি যেটা বললেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য লাগতে পারে, বা তার যে কোনো কিছুর জন্য লাগতে পারে, নানান প্রয়োজনে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তো জার্মানিতে যে সিস্টেম আমরা আছে, আমাদের তো অত বেশি টাকা আসলে কেউ ব্যাংকে রেখে বসে থাকি না যে আমরা ঠাস করে দিয়ে দিব, যাও 10,000 20,000 ইউরো তুমি নিয়ে যাও। বিষয়টা তো এরকম হওয়া কঠিন আসলে। তো সেই ক্ষেত্রে যারা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, তারা নিশ্চয়ই এই ধরনের একটা উদ্যোগ নিলে আমার মনে হয় তাদের মানে বাচ্চার ভবিষ্যৎটা অনেকটা স্মুথ হতে পারে। অবশ্যই আপনি সঠিকভাবে তুলে ধরেছেন, উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে উদাহরণগুলো বলেছেন আসলে, যেমন ধরেন জার্মানিতে শিক্ষার জন্য হয়তো আমাদের টিউশন ফি বাচ্চাদের জন্য দেওয়া লাগছে না, কিন্তু ইউকে কিংবা প্রতিবেশী যেগুলোর কথা বলছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং ফলে অভিভাবক যারা আছেন তারা আসলে একদম বাচ্চার বয়স যাই হোক না কেন মানে শুরু করা উচিত, যাতে করে আমাদের ভবিষ্যৎ আসলে তারা আরো সুন্দর হয়ে গড়ে তুলতে পারে। আমি নিজে ধরেন যে কোনো কিছু করার আগে আমি নিজে সাধারণত মানে কাজটা করে দেন অন্যকে বলি আর কি, অনেকে জিজ্ঞেস করে। আমি কিন্তু আমার মানে 2 বাচ্চার জন্যই করেছি আসলে, হ্যাঁ। সুতরাং আমি যেহেতু করেছি, নিশ্চয়ই খারাপ হলে করতাম না। যেটা আমি সবসময় চিন্তা করি যে আমার লাভের দরকার নাই, কিন্তু আমার 50 ইউরো করে যে আমি দিচ্ছি, আমার বাচ্চা একটা সার্টেন টাইম পরে ওই অ্যামাউন্টটা পেয়ে যাবে। সো এটা আমার জন্য অনেক বড় একটা রিলিফ হতে পারে। সে যদি এটা বাড়িও কিনতে চায় আজ থেকে 10-20 বছর 30 বছর পরে, তার কিন্তু একটা যেখানে জার্মানিতে আইগেন ক্যাপিটাল বলে, সেটা কিন্তু তার হয়ে যাচ্ছে 20-30-40,000 ইউরো না। সো এটা আপনারা বুঝতেই পারছেন। আব্দুল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে অনেক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বিশেষ করে প্রবাসী যারা এখানে থাকি, তারা হয়তো ভেবে উঠতে পারছি না অথবা তথ্যটা পায় না, এই জন্য অনেক ধন্যবাদ। আমি ভিডিওটা আর বড় করছি না। সো বন্ধুরা, আপনাদেরকে আবারও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো যেটা বললাম যে আপনাদের যদি কারো আগ্রহ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেটাতে সাইন আপ করলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেন একটা মিটিংয়ের ব্যবস্থা করতে পারি। এবং আপনাদের যদি আরও জানার থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, মানে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আমরা যেহেতু হেল্প করার একটা সুযোগ আছে আপনাদেরকে, ঠিক আছে। কারণ আপনি জার্মান কোনো প্রতিষ্ঠানে ব্যাংকে যেতেই পারেন, কিন্তু অনেক সময় হয়তো তথ্যটা জার্মান ভাষায় বা অন্য ভাষায় ইংলিশে হইতে পারে, আমি জানি না, কিন্তু বাংলায় হয়তো এরকম ডেডিকেটেডলি
কাজ করার লোক আপনি জার্মানিতে পাবেন না, কারণ আমরাই বাংলাদেশের টিমটাকে এখানে এরগোর সাথে কাজ করে বড় করার চেষ্টা করছি। সো সেটা নিয়েও হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আরও ডিটেলস তথ্য শেয়ার করব। সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় লাইক কমেন্ট করতে পারেন এবং অন্য সবার সঙ্গে শেয়ার করতে পারেন যারা বিশেষ করে জার্মানিতে থাকে আর কি। সো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।